শুভেচ্ছা বাঙালিয়ানা প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছে সংবাদ শিরোনাম। বিসিবির বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ নির্বাচনে পরিচালনা পর্ষদ নির্বাচিত, সাবেক অধিনায়ক খালেদ মাসুদের জয়। কৃষকের গলায় নতুন ফাঁসের শঙ্কা, সরবরাহ সংকট থাকলেও সার কারখানায় দেওয়া গ্যাসের দাম দ্বিগুণ করতে চায় সরকার। 50,000 অতিক্রম করল ডেঙ্গু রোগী, 24 ঘন্টায় 3 মৃত্যু। 17 বছর পর দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান জানালেন নির্বাচনের আগেই তিনি দেশে ফিরবেন। 24-এর জন্য আওয়ামী লীগ এবং 71-এর জন্য জামায়াতকে নিজেদের জবাবদিহিতা করতে হবে। তোফাল আহমেদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, চোখ মেলেছে। এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচন ঘিরে শুরুতে উন্মাদনা থাকলেও সরকারের একের পর এক হস্তক্ষেপের পর সবার আগ্রহ নিয়ে এসেছিল। বেশিরভাগ পরিচালকই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গিয়েছেন। বাকিদের মধ্যে কারা জয় পাবেন তাও অনেকটাই জানা। এমনকি সরকারের আনুকূল্যে থাকা কে কোন পদ পেতে যাচ্ছেন বোর্ড সভার আগে তাও অনেকটাই পরিষ্কার ছিল। পরিচালকদের ভোটে নতুন সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আমিনুল। একই নির্বাচনে 2 জন সহসভাপতিও মনোনীত করা হয়েছে। তারা হলেন সাবেক বিসিবি সভাপতি ও ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ এবং সাখাওয়াত হোসেন। প্রথমবার বিসিবির পরিচালনা পর্ষদে জায়গা করে নিয়েছেন খালেদ মাসুদ। বিসিবি বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ নির্বাচনে স্রেফ এই একটি ক্যাটাগরি ঘিরে ছিল কিছুটা কৌতূহল। সেখানে বিপুল ব্যবধানে জিতেছেন তিনি। সাবেক এই কিপার এবং ব্যাটসম্যান পেয়েছেন 35 ভোট। এই ক্যাটাগরিতে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আরেক সাবেক ক্রিকেটার দেবব্রত পাল পেয়েছেন 7 ভোট। তবে ভোটের পর নির্বাচনী সরকারি প্রভাব বিস্তারের অভিযোগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই কাউন্সিলর। তার মতে এই নির্বাচনে ফিক্সিং এর চেয়েও গভীর কিছু হয়েছে। সার কারখানার প্রতি ইউনিট গ্যাস 4 টাকা 45 পয়সা থেকে বাড়িয়ে 16 টাকা করার পরেও কারখানা বন্ধ ছিল। এখন আরো বাড়িয়ে 30 টাকা করার চেষ্টা চলছে। এ নিয়ে রাজধানীর বিয়াম মিলনায়তনে আজ সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত গণশুনানি করে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BIRC। এতে অংশীজনরা জানান, নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের কথা বলে 2022 সালে শিল্পে 179% পর্যন্ত বাড়ানো হয় গ্যাসের দাম, যদিও বাড়তির দাম দিয়ে গ্যাস পায়নি শিল্প। এদিন বাংলাদেশ তেল গ্যাস খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলা ও 6টি গ্যাস বিতরণ কোম্পানি দাম বাড়ানোর অভিন্ন প্রস্তাব তুলে ধরে। তারা সার কারখানার জন্য গ্যাসের দাম 16 টাকা থেকে বাড়িয়ে 40 টাকা করার প্রস্তাব দিয়েছে। তবে BIRC গঠিত কারিগরি কমিটির মূল্যায়ন প্রতিবেদনে প্রতি ইউনিট গ্যাসের দাম 30 টাকা নির্ধারণের যৌক্তিকতা তুলে ধরা হয়। ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা 50,000 ছাড়িয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় ডেঙ্গুতে 3 জনের মৃত্যু হয়েছে এবং 782 জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে দেশের ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 50,689 জনে। ডেঙ্গুতে এবছর 215 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরে দেশের ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু এবং সংক্রমণ হয়েছিল। গত 24 ঘন্টায় নতুন ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর মধ্যে 495 জন পুরুষ এবং 287 জন নারী। চলতি বছর এখন পর্যন্ত ঢাকার বাইরে আক্রান্ত হয়েছে 37,049 জন, আর ঢাকায় আক্রান্তের সংখ্যা 13,640 জন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত 17 বছর গুম খুন যারা করেছে এর জবাব যেরকম তাদেরকেই দিতে হবে, ঠিক একই রকম ভাবে 1971 সালে কোন রাজনৈতিক দল যদি তাদের কোনো বিতর্কিত ভূমিকা থেকে থাকে তাহলে তার জবাব তারাই দেবেন। 6 অক্টোবর বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। আওয়ামী লীগ ও জামায়াত প্রসঙ্গে বিবিসি বাংলার প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, 2024 সালে স্বৈরাচার আওয়ামী লীগ যেসব হত্যা করেছে
হয়েছে দেশ স্বাধীন হওয়ার পরে যখন তারা সরকার গঠন করেছিল, ক্ষমতায় ছিল, তখনও তারা লুট করেছে, খুন গুম করেছে। 1971 সালে কোনো রাজনৈতিক দল যদি তাদের বিতর্কিত কোনো ভূমিকা থেকে থাকে তাহলে তাদের জবাব তারাই দেবেন। ওটা তো আর আমি দিতে পারবো না, আমারটা আমি দিতে পারবো, অন্যেরটা তো আমি দিতে পারবো না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি অংশ নেবেন আর ভোটের সময় তিনি দেশেই থাকবেন বলে আশা করছেন। বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে তারেক রহমানকে প্রশ্ন করা হয়েছিল তিনি কবে দেশে ফিরছেন। উত্তরে বিএনপি নেতা বলেন, দ্রুতই মনে হয়, দ্রুতই ইনশাআল্লাহ। তারেক রহমান বলেন, রাজনীতি যখন করি আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক, নির্বাচনের সাথে রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মীর একটি অতপ্রত সম্পর্ক। কাজেই যেখানে একটি প্রত্যাশিত জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে সেখানে নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব। আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছে থাকবে, আগ্রহ থাকবে। সেই প্রত্যাশিত যে প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে, সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে, জনগণের মাঝেই থাকবো ইনশাআল্লাহ। ষাটের দশকের ছাত্র রাজনীতির উজ্জ্বল নক্ষত্র, 69-এর গণঅভ্যুত্থান আর 71-এর মুক্তিযুদ্ধের অগ্রসৈনিক আওয়ামী লীগের একসময় প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। আজ সোমবার স্কয়ার হাসপাতাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ সিদ্দিক বলেন, তোফায়েল আহমেদ এখনো লাইফ সাপোর্টে আছেন, তবে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সাড়া দিচ্ছে। ওনার অবস্থা এখনো খুবই ক্রিটিক্যাল, তবে এখনো হৃৎপিণ্ড, ফুসফুস 30% মতো কাজ করছে, অন্যান্য অঙ্গ কাজ করছে। বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে প্রায় 11 দিন থেকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তোফায়েল আহমেদ। আমাদেরকে কি মরিয়া প্রমাণ করতে হইবে আমরা অসুস্থ? দুঃখের সঙ্গে আদালতকে বললেন দীপুমণি। আজ সোমবার সকাল 10:30টার দিকে আওয়ামী লীগের নেতা ও সাবেক এই মন্ত্রীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালতের হাজতখানা থেকে আদালতে নিয়ে গেলে তিনি ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, মাননীয় আদালত, আমি অসুস্থ, আমাকে আজ হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাকে নিয়ে আসা হলো আদালতে। আমাকে আবার 10 দিন রিমান্ডে নিতে চায় পুলিশ। সম্প্রতি আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন মারা গেছেন। আমি জেনেছি ওনাকে 4 বার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। আমি বলছি আমি অসুস্থ, আমার ব্রেইন পরীক্ষার প্রয়োজন, আমার সুচিকিৎসা প্রয়োজন। আমাদের কি মরিয়া প্রমাণ করতে হইবে আমরা অসুস্থ? আজ আমাকে পরীক্ষা করাতে নিয়ে যাচ্ছে, কাল আমাকে পরীক্ষা করাতে নিয়ে যাচ্ছে, এভাবেই ঘোরানো হচ্ছে, আমাকে আর হাসপাতালে নেওয়া হচ্ছে না। তিনি অভিযোগ করে বলেন, আমি গ্রেফতার হওয়ার পর থেকেই গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে আছি। 15 দিন পর পর আমার আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার অনুমতি পাই, কিন্তু আমার আইনজীবীদের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছি না। 1 বছরের বেশি সময় ধরে কারাগারে আছি, আইনজীবীদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি মাত্র 3 বার। আমার নামে 60টির অধিক মামলা। আমার আয়কর আইনজীবীর সঙ্গে পরামর্শ করা খুবই জরুরি। মামলার বিষয় নিয়ে আইনজীবীর সঙ্গেই পরামর্শ করতে চাই। মামলার শুনানি শেষ হওয়ার পরে আইনজীবীর সঙ্গে 20 মিনিট কথা বলার সুযোগ দেওয়ার অনুমতি প্রার্থনা করছি। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত দীপুমণির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর আদেশের পর দীপুমণিকে আবার আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। বেলা 11:30টার দিকে একটি প্রিজন ভ্যানে দীপুমণিকে আদালতের হাজতখানা থেকে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে নিয়ে যাওয়া হয়। ইসরায়েলি সেনাদের কাছ থেকে ছাড়া পাওয়ার পর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অধিকার কর্মীরা ভয়ঙ্কর নির্যাতনের শিকার হওয়ার কথা অভিযোগ করেছেন। তারা বলছেন, আটক থাকা অবস্থায় ইসরায়েলি নিরাপত্তারক্ষীরা তাদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করেছেন। ত্রাণ নিয়ে গাজা অভিমুখে যাওয়ার সময় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর থেকে এসব অধিকার কর্মীকে আটক করা হয়। অধিকার কর্মীরা বলেন, তাদের হাঁটুতে ভর দিয়ে ঘন্টার পর ঘন্টা থাকতে হয়েছে, মারধর করা হয়েছে। 3 দিন তারা কিছু খেতে পাননি, এমনকি শৌচাগারের পানি পান করে থেকেছেন।
গ্লোবাল সমুদ ফ্লোটিলার নৌবহরে থাকা মানুষেরা গাজার উপর আরোপিত নৌ অবরোধ ভাঙতে চেয়েছিলেন। তারা অবরুদ্ধ ভূখণ্ডটিতে বসবাসকারী ফিলিস্তিনিদের কাছে প্রতীকী পরিমাণে ত্রাণ পৌঁছে দিতে চেয়েছিলেন। তবে ইসরায়েলি বাহিনী সেই নৌযানগুলোকে আটকে দেয় এবং অধিকার কর্মীদের আটক করে। গত বুধ থেকে শুক্রবারের মধ্যে ফ্লোটিলার নৌবহরে থাকা প্রায় 450 জনকে আটক করা হয়। এর মধ্যে বেশ কয়েকজন অধিকার কর্মীকে ছেড়ে দেওয়া হয়েছে। ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বদা জনগণ কেন্দ্রিক এবং ভবিষ্যৎমুখী রাখতে আগ্রহী। দেশের আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক হবে, এমন আশা প্রকাশ করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। 6 অক্টোবর দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত বাংলাদেশ কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাপ এর প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময়কালে বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে যেই সরকার ক্ষমতায় আসুক তার সঙ্গে ভারত কাজ করতে সদা প্রস্তুত। তিনি আরও জানান, নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হলে তা দুই দেশের দীর্ঘমেয়াদী সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে বৃষ্টির পরিমাণ কমেছে, মৃতদেহ উদ্ধারের সংখ্যা 28 পার হয়েছে। পানি সামান্য কমতে হরিণ, গন্ডার সহ নানা বন্যপ্রাণীর মৃতদেহ পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচিব সোমবার উত্তরবঙ্গ যান বলে জানিয়েছেন বাঙালিয়ানার পশ্চিমবঙ্গ প্রতিনিধি। তারা ক্ষয়ক্ষতি এবং উদ্ধার বিষয়ে প্রশাসনিক স্তরে আলোচনা করেন। আপাতত পর্যটকদের কাছে উত্তর বাংলা এবং দার্জিলিং সফর বন্ধ বলে প্রশাসনিকভাবে ঘোষণা করা হয়েছে। প্রায় সমস্ত উত্তরবঙ্গমুখী ট্রেন বাতিল করা হয়েছে। হোমস্টে রিসোর্ট মালিকদের আক্ষেপ এটাই, পর্যটকদের আসার সেরা সময়, প্রচুর বুকিং ছিল, সব বাতিল করা হয়েছে। বৃষ্টি কমলেও নদীর পানি কমেনি। বন্যা, ধস, নদীর পার এবং সেতু ভেঙে পড়ার মতো ঘটনা অব্যাহত আছে। শিলিগুড়ির মেয়র তৃণমূল নেতা গৌতম দেব জানান, সব মিলিয়ে লক্ষাধিক মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। সব মিলে কয়েক হাজার কোটি রুপির সম্পত্তি নষ্ট হয়েছে। চিকিৎসা বিজ্ঞানে নোবেল প্রদানের মাধ্যমে শুরু হলো নোবেল পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা। চলতি বছর রোগ প্রতিরোধ ব্যবস্থা নিয়ে গবেষণা করে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ম্যারি ই ব্রুঙ্কো ও ফ্রেড রামসডেল ও জাপানের সিমন সাকাগুচি। এই 3 বিজ্ঞানী গবেষণা করেছেন কিভাবে বড় ধরনের রোগের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ ব্যবস্থাকে উদ্দীপিত করে কাজে লাগানো যায়। তাদের গবেষণা নতুন ধরনের চিকিৎসা ব্যবস্থার ভিত্তি তৈরি করেছে। আলোচনার কোনো পর্যায়ে সেনাপ্রধান গুম, খুন বা অন্যান্য মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কাউকে দায়মুক্তি দেওয়ার বিষয়ে কোনো কিছু উল্লেখ করেননি। আজ সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 30 সেপ্টেম্বর বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান কার্যক্রমে নিয়োজিত সেনাবাহিনীর কার্যকলাপ আরও উন্নত এবং গতিশীল করার উপায়ের সন্ধানে আয়োজিত একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে ইন এইড টু সিভিল পাওয়ার এর মাঠে নিয়োজিত সেনা সদস্যদের CRPC 132-এ প্রদত্ত দায়মুক্তির বিষয়ে কথা ওঠে। সেনাপ্রধান আলোচনার অংশ হিসেবে CRPC 132-এ প্রদত্ত দায়মুক্তি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সংশোধিত 2024 এর সঙ্গে এর সাংঘর্ষিক অবস্থান সম্পর্কে আলোকপাত করেন। কিন্তু একটি চিহ্নিত কুচক্রী মহল, বিশেষ করে বিদেশে অবস্থানরত কিছু ব্যক্তি, অসৎ এবং হীন উদ্দেশ্যে বরাবরের মতো এবারেও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টাডি পিরিয়ডের বিষয়বস্তু এবং সেনাপ্রধানের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তিকর পোস্ট দিচ্ছেন, যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত বা ভিত্তিহীন। এমন অবস্থায় এ ধরনের বিভ্রান্তিকর ও অসত্য তথ্যের প্রতি সতর্ক থাকার জন্য জনসাধারণকে বিনীতভাবে অনুরোধ জানানো হয় এই বিজ্ঞপ্তিতে।
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নো ও তার সরকার পদত্যাগ করেছে। স্থানীয় সময় সোমবার মন্ত্রিসভায় কে কোন পদে আছেন তা ঘোষণার কয়েক ঘন্টা পরেই এ ঘটনা ঘটেছে। এতে লেকোর্নো সরকার আধুনিক ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে কম সময় ক্ষমতায় থাকার নজির তৈরি করল। লেকোর্নো প্রধানমন্ত্রী ছিলেন মাত্র 27 দিনের জন্য, আর তার সরকারের স্থায়িত্ব হয়েছে 14 ঘন্টা। রয়টার্স লিখেছে, এই ত্বরিত পদত্যাগ অপ্রত্যাশিত ছিল এবং এর ফলে ফ্রান্সে আরেকটি গভীর রাজনৈতিক সংকট তৈরি হলো। রাজনৈতিক শত্রু ও মিত্র উভয়ই নতুন সরকারকে একসঙ্গে ক্ষমতাচ্যুত করার হুমকি দেওয়ার পরেই এই ঘটনা ঘটেছে। ফ্রান্সের কট্টর ডানপন্থী রাজনৈতিক দল ন্যাশনাল র্যালি অবিলম্বে আগাম পার্লামেন্ট নির্বাচন ডাকার জন্য প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর প্রতি আহ্বান জানিয়েছেন। শহীদ আবরার ফাহাদের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আগামীকাল 7 অক্টোবর সন্ধ্যা 7টায় ঢাকা সহ দেশের সব শিল্পকলা একাডেমিতে ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিন হিসেবে 7 অক্টোবর এবং 25 ফেব্রুয়ারিকে দুটি জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়। বর্তমানে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে দেশের সব গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের জীবন ও তাদের সৃষ্টিকে উদযাপনের জন্য একটি ক্যালেন্ডার তৈরির কাজ চলমান রয়েছে। এই ক্যালেন্ডারে সাংস্কৃতিক উৎসবের পাশাপাশি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিন হিসেবে আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী ও বিডিআর ম্যাসাকার দিবস অন্তর্ভুক্ত করা হচ্ছে। ফলে এখন থেকে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি বছর যথাক্রমে 7 অক্টোবর ও 25 ফেব্রুয়ারি এই দুইটি দিবস বিশেষভাবে পালিত হবে। ডোনাল্ড ট্রাম্পের অধীনে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন গতি পাচ্ছে। গত সপ্তাহে পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান জেনারেল ওসিম মুনিরের হোয়াইট হাউস সফর ও ট্রাম্পের প্রতি তাদের প্রশংসামূলক বক্তব্যে ঘনিষ্ঠতা স্পষ্ট হয়েছে। এই সফরের মূল লক্ষ্য ছিল আরও অর্থনৈতিক এবং কৌশলগত সহযোগিতা বৃদ্ধি। গত জুলাই মাসে পাকিস্তানের জন্য শুল্ক হার কমানোর বিনিময়ে জ্বালানি, খনিজ ও কৃষি খাতে মার্কিন বিনিয়োগের যে চুক্তি হয়েছিল তার জন্য শরীফ ট্রাম্পকে ধন্যবাদ জানান। গত সপ্তাহে ট্রাম্পকে শান্তির মানুষ হিসেবেও আখ্যা দেন তিনি এবং ভারত পাকিস্তান যুদ্ধবিরতি সহজ করতে ট্রাম্পের ভূমিকার প্রশংসাও করেন। হোয়াইট হাউসে পাকিস্তানের এই উত্থান এমন সময় ঘটল যখন যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক ক্রমশ নিম্নমুখী। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেল আমদানি অব্যাহত রাখায় ভারতের উপর যুক্তরাষ্ট্র 50% শুল্ক বজায় রেখেছে, যা দুই দেশের বাণিজ্য সম্পর্ককে উত্তেজনা বাড়িয়েছে। কর্মী নিয়োগে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে প্রথমবারের মতো চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ সোমবার রিয়াদে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং সৌদি আরবের পক্ষে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সোলেইমান আল রাজি চুক্তিতে স্বাক্ষর করেন। মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরব ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছরের ইতিহাসে এটি প্রথম সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি। এর আগে 2015 সালে গৃহকর্মী নিয়োগ এবং 2022 সালে দক্ষতা যাচাই সংক্রান্ত দুটি বিশেষ চুক্তি স্বাক্ষরিত হয়। নতুন এই চুক্তির মাধ্যমে সৌদি আরবে বিভিন্ন পেশায় বাংলাদেশের দক্ষ কর্মী নিয়োগের সুযোগ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি কর্মী ও নিয়োগকর্তা উভয়ের অধিকার ও স্বার্থ আরও সুরক্ষিত হবে। চুক্তি স্বাক্ষরের আগে সৌদি মন্ত্রী এবং ডক্টর আসিফ নজরুলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপদেষ্টা আসিফ নজরুল সৌদি আরবে নিয়োগ কর্মী প্রক্রিয়া যেন স্বচ্ছ এবং সঠিকভাবে হয়, ইকামা নবায়নের দায়িত্ব যেন নিয়োগকর্তারা পালন করে এবং দেশে ফেরার ইচ্ছুক কর্মীরা যেন দ্রুত এক্সিট ভিসা পান, এসব বিষয়ে গুরুত্বসহ তুলে ধরেন। দেশের অন্যতম নাট্য সংগঠন প্রাচ্য নাটের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত 24 সেপ্টেম্বর সাধারণ সভায় আগামী 2 বছর 2025 থেকে 27 সালের জন্য এই কমিটি গঠন করা হয় বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রাচ্য নাট।
দলটির মুখ্য সম্পাদক, প্রশাসন, অফিস ও লজিস্টিক্সের দায়িত্ব পেয়েছেন শতাব্দী ওয়াদুদ। স্কুল ও প্রশিক্ষণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শাহনা রহমান সুমি। এছাড়াও অর্থ সম্পাদক আরিফ রেজা খান, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ বিষয়ক সম্পাদক বিন-ই আমিন এবং প্রযোজনা এবং প্রকাশনা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করবেন তানজিকুন। 1997 সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত হওয়া প্রাচ্যনাট সার্কাস সার্কাস কুইন্না, এ ম্যান ফর অল সিজনস সহ বেশ কয়েকটি নাট্য প্রযোজনার মধ্য দিয়ে প্রশংসিত হয়েছে। প্রাচ্যনাট কার্যক্রমের একটি বড় সাফল্য প্রাচ্যনাট স্কুল অফ অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন। নাটক শিক্ষায় বাংলাদেশের দ্বিতীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্কুলটি 2001 সালে প্রতিষ্ঠিত হয়। এ পর্যন্ত স্কুলটি থেকে মোট 48টি ব্যাচ সফলভাবে সমাপ্ত হয়েছে। বর্তমানে চলছে 49তম ব্যাচের কার্যক্রম। বর্তমান কার্যক্রম পরিচালনার পাশাপাশি ভবিষ্যতে প্রাচ্যনাট একটি স্বয়ংসম্পূর্ণ থিয়েটার হাব গড়ে তোলার স্বপ্ন দেখছে বলে দলটির বিজ্ঞপ্তিতে বলা হয়। বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।